তার এই 52 ইয়ার্স ওল্ডে তাকে ওইখানে নিয়ে গিয়ে, যে অলরেডি অসুস্থ ছিল আমি শুনেছি। হ্যাঁ, তার একটা মৃগী রোগ টাইপের একটা রোগ ছিল, দাঁতে দাঁত লেগে যাওয়ার একটা বিষয় ছিল। তো এই মানুষকে জলে নামতে দেওয়া, আমি আমি জানি না যে এত বড় সম্পদ আসামের কাছে, তো ইজ লাইক আ কিং। আমি লেক টাউনে এসেছিলাম একটা কালী পুজোর ওপেনিং করার জন্য, সেখানে জুবিন গান গাইতে এসেছিল, প্রথম দেখা আমাদের। তারপরে যথারীতি গুনগুন করে গানটা গাই, গলাটা শুনে মানে আমার যদি গানের প্রতি ফোকাস বলো জুবিনের জন্য। আমি যতটুকু জেনেছি জুবিন গর্গ একাধারে যেরকম আসামিয়া ছিলেন, বাঙালিও ছিলেন। হ্যাঁ, মানে সবচেয়ে বড় কথা, ও মানুষটা বলতো আর কি কথাটা, যে আমি আধা বাঙালি, আর আমরা যে বাংলা বলছি না, আমাদের থেকে আরো বেটার বাংলাও বলতে পারে। আর এত ভালো বাংলাটা বলে, এত ভালো বাংলাটা সম্পর্কে জানে। 12-13টার উপরে মিউজিক্যাল জিনিস বাজাতে পারতো। হ্যাঁ, 38,000-এর উপরে গান গেয়েছে। আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম, চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম, তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, শুধু তোমারই থাকবো। so much talented, he is just so much talented. আমার কিসমত, আমার ভাগ্য যে আমার তার সাথে আলাপ হয়েছিল, তার সাথে একটা লম্বা সময় কেটেছে। তার লোকজন, বন্ধু বান্ধবের সাথে এখনো যোগাযোগ আছে, স্টিল তারাও যোগাযোগ রেখেছে, আমিও যোগাযোগ রেখেছি। ও মনের রাজা, ও মনটা যা চাইতো সেটা করতো। এটা সবাই পারে না, সবার পক্ষে সম্ভব না। আর মানুষের তো ভালোবাসা আমরা দেখলাম লাস্ট এই 2-3 দিন ধরে, তো মানুষের ভালোবাসা দেখছি যে মানুষ, ওটা ওর পাওনা। সারা রাত ওই জ্যাম করা, গান গাওয়া, একটার পর একটা গান ধরা, মানে গোটা রাত ও নিজেকে বাদুর বলতো। আমি ব্যাটম্যান, আমি লিখেওছি, ওটা পোস্ট করেছিলাম যে আমি ব্যাটম্যান। বাদুর বলতো নিজে, সারা রাত জেগে থাকে, সকালবেলা ঘুমায়। আচ্ছা, 4টে 5টা 6টার সময় খিদে ফিদে পাবে, তখন রাতের ডিনারটাই সকালবেলা গরম করে খাওয়া হবে। এইরকম লাইফস্টাইল লিড করতো। এখন সেই লাইফস্টাইলটা আমরা যাত্রা জগতে, মঞ্চ জগতে লিড করি, গোটা রাত জার্নি করি, সকালবেলা হোটেল পাই বা বাড়ি পাই। তখন সিরিয়াল জগৎটা আমার এরকম ছিল, রাত মানেই ওর গলা থেকে অসাধারণ কিছু সুর বেরোচ্ছে, গান বেরোচ্ছে, এইরকম আর কি ডেডিকেশন। ওর একটাই বক্তব্য, আমি তখন শুনেছিলাম আর কি, পাহাড় নদী ছাড়া থাকতে পারবে না, পাহাড় নদী মানুষজন ছাড়া থাকতে পারবে না। আর বম্বে ইন্ডাস্ট্রিতে একটা অন্যরকম অ্যাটিটিউড। ওর বক্তব্য ছিল যে গান গাওয়াতে আসলে আমার কাছে এসে গাও, আসামে আসো, আমার সুন্দর স্টুডিও আছে। আমরা কি অর্জন করি সেটা জুবিন গার্গ দেখিয়েছে। আমরা কি অর্জন করি সেটা টাকা পয়সা, খ্যাতি, লাভ, কি অর্জন করি আমরা জানি না, আমরা যেটা অর্জন করি সেটা জুবিন গার্গ দেখিয়েছে। তোমাকে কি বলে ডাকতো? মরম। এটার ওয়ার্ডটার মানে অ্যাসামিজ মানুষেরা বুঝতে পারবে ভালো, মরম। নমস্কার, আপনারা এই মুহূর্তে সবাই জেনে গেছেন খবরটা। আসামের সেই ভূমিপুত্র এবং আমাদের গোটা ভারতবর্ষের একজন সেরা অন্যতম গায়ক, সেই জুবিন গর্গের ঘটনা। যে মানুষটার সঙ্গে কলকাতার সব থেকে নিবিড় সম্পর্ক ছিল যার, সেই জুবিন গর্গ এবং এই মানুষটি দেবদ্যুতি দেবনাথ, দীর্ঘ দিনের একটা সম্পর্ক জুবিন গর্গের ছিল, একটা ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল। এবং তার কাছ থেকেই জেনে নেব যে কেমন ছিলেন জুবিন গর্গ, কিভাবে সম্পর্ক গড়ে উঠলো বা কোথায় আলাপ হলো জুবিন গর্গের মতো এরকম একজন বিখ্যাত মানুষের। এবং ইনিও একজন খুব বিখ্যাত মানুষ আমাদের চোখে, তার কারণ দীর্ঘদিন এই দেবদ্যুতি দেবনাথ তথা অনন্যা আপনাদের মনোরঞ্জন করে চলেছে যাত্রা জগৎ এবং সিরিয়াল জগৎ। সিরিয়াল, সিনেমা থেকে শুরু করে এখন জীবন্ত সিনেমার সঙ্গে তিনি, যার কথা বলা হচ্ছে আর কি, জুবিন গার্গ আমাদের সকলের হৃদয়ের কাছে, মনের কাছে, যে 38,000-এর উপরে গান গেয়েছে এরকম একটা মানুষ। শুধু আমি নই, আমাদের কলকাতা শহরে বহু মানুষ আছে, যে জিদ্দা থেকে শুরু করে বহু মানুষ আছে, তাদের সাথে মানে জুবিনের হৃদয় থেকে আর কি সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক।
আমার থেকে অনেক অনেক কাছের তারা আর কি। আমি সেই মুমেন্টে বলতে পারো যে আমার সিরিয়াল চলছে, আমার নাম জয়িতা, বিজয় জানা ডিরেক্টর, P51 ব্রেস তারাতলা শুটিং। দ্যাট ডে এর কথা ভুলবো না, কোনোদিনও ভুলবো না। আমি লেক টাউনে এসেছিলাম একটা কালী পুজোর ওপেনিং করার জন্য, সেখানে জুবিন গান গাইতে এসেছিল, প্রথম দেখা আমাদের। তারপরে যথারীতি গুনগুন করে গানটা গাই, গলাটা শুনে মানে আমার যদি গানের প্রতি ফোকাস বলো জুবিনের জন্য, এতটাই মাটির মানুষ না, সকলের সাথে মিশে যেত। তো এই যে একটা অনুষ্ঠানে গিয়ে আলাপ হলো, তো আলাপটা কি স্টেজের মধ্যে দাঁড়িয়ে? না, আমার একটা ওপেনিং ছিল আর কি, কালী পুজো উপলক্ষে যে শোটা ছিল সেটার ওপেনিং আমার ছিল ব্রেস আমাদের, হ্যাঁ, লেক টাউন জয়া সিনেমা হলের পাশে একটা বড় গ্রাউন্ড আছে ওখানে। এবার ওইখান থেকে আমার ফিতে কাটতে যাওয়া আর কি, ওপেনিং হয় না পুজোর সময়, সেখানে গিয়ে তার সাথে আলাপ হয় এবং একটা লম্বা টাইম আমাদের বন্ধুত্ব থাকে, খুব স্ট্রং একটা ফ্রেন্ডশিপ। আর আমি অনেক ছোট তখন, দ্যাটস দ্য রিজন এই বড়দের মতো শাসন করাটা, গান বাজনায় ফোকাস করো, এই সমস্তটা অনেক 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 মেমোরি দেয়। মাঝখানে অনেকটা সময় চলে গেছে। আচ্ছা, এই যে তোমার ওর সঙ্গে পরিচয় হওয়া, এবং তুমি তো বেশ ভালো আসামিয়া ভাষাও বলতে। হ্যাঁ, বিকজ আমার মামা বাড়িটা হচ্ছে নগাঁও, আসামে আমার মামা বাড়ি। এবং আমি যতটুকু জেনেছি জুবিন গর্গ একাধারে যেরকম আসামিয়া ছিলেন, বাঙালিও ছিলেন। হ্যাঁ, মানে সবচেয়ে বড় কথা, ও মানুষটা বলতো আর কি কথাটা, যে আমি আধা বাঙালি, আর আমরা যা বাংলা বলছি না, আমাদের থেকে আরো বেটার বাংলাও বলতে পারে, এত ভালো বাংলাটা বলে, এত ভালো বাংলাটা সম্পর্কে জানে। 12-13টার উপরে মিউজিক্যাল জিনিস বাজাতে পারতো, হ্যাঁ, 38,000-এর উপরে গান গেয়েছে, মানে এতগুলো বাদ্যযন্ত্র সে বাজাতে পারতো। হ্যাঁ, মানে so much talented, he is just so much talented. আমার কিসমত, আমার ভাগ্য যে আমার তার সাথে আলাপ হয়েছিল, তার সাথে একটা লম্বা সময় কেটেছে। তার লোকজন, বন্ধু বান্ধবের সাথে এখনো যোগাযোগ আছে, স্টিল তারাও যোগাযোগ রেখেছে, আমিও যোগাযোগ রেখেছি, আছে। তুমি কি জানতে পারলে সেই কাছের লোকজনদের কাছে কি করে এই ঘটনাটা ঘটলো? এটা তো ঘটনাটা ঘটাতো এই বয়সে চলে যাওয়াটার কোনো মানে হয় না। আর ওর লেভেলের মতো আর্টিস্টের সিকিউরিটি থেকে শুরু করে এখন দেখো মানে মরণ তো আর বলা যায় না যে কখন তার কিভাবেই হয়ে যায়, কিন্তু ওর এই বয়সে সিঙ্গাপুরে নর্থ ইস্ট ফেস্টিভ্যালের জন্য যাওয়ার কোনো মানে হয় না। নর্থ ইস্ট ফেস্টিভ্যালটা আমাদের নর্থ ইস্টের মানুষদের কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। আর এই 52 ইয়ার্স ওল্ডে তাকে ওইখানে নিয়ে গিয়ে, যে অলরেডি অসুস্থ ছিল আমি শুনেছি, হ্যাঁ, তার একটা মৃগী রোগ টাইপের একটা রোগ ছিল, দাঁতে দাঁত লেগে যাওয়ার একটা বিষয় ছিল। তো এই মানুষকে জলে নামতে দেওয়া, আমি জানি না যে এত বড় সম্পদ আসামের কাছে, তো ইজ লাইক আ কিং, এত বড় একটা সম্পদ, সেরকম সেই একটা সম্পদকে এত হেলাফেলায়, এত ওজন, অনেক দিন আগে থেকে। আমি জানি না ওখানকার ওর ম্যানেজমেন্ট, ওর লোকজন, ওর ম্যানেজার কি কি করলো আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু এরকম একজন। তোমার সঙ্গে কি কথা হলো লাস্ট, মানে একদম কাছের যারা সেই সময় ছিল সেরকম কারোর সঙ্গে কি কথা হয়েছে? সে সময় যারা ছিল তার সাথে আমার কথা হওয়ার কথা নয়, তার কারণ তাদের যারা সব আইনি আওতার মধ্যেই রয়েছে, আইনি আওতার মধ্যে রয়েছে। ওই পুরো বিষয়টা পুরো ক্লিয়ার হবে, তারপর গিয়ে ওদের হয়তো। এবার আশেপাশে যারা বন্ধু, যারা আসামে অলরেডি ছিল, তাদের সাথে আমার কিছু কথা হয়েছে, তাতে এগুলো জানা গেছে আর কি, বা আমরা সকলে এখন নিউজে যা দেখছি বা সকলে যেটা জানি, সেম খবর আমার কাছেও আছে। তো এই যে তোমার সঙ্গে একটা দীর্ঘদিনের বন্ধুত্ব, যে সম্পর্ক, তাতে মানুষটাকে যেরকম গান পাগল ভেবেছিলে, তো ও তো মনের রাজা, মনের রাজা, মনের রাজা। আমরা অনেক সময় মনটাকে প্রায়োরিটি কম দিয়ে, মাথাটাকে প্রায়োরিটি দিয়ে আমরা কাজে জীবনে চলি। তো ও মনের রাজা, ও মনটা যা চাইতো সেটা করতো। এটা সবাই পারে না, সবার পক্ষে সম্ভব না। আর মানুষের তো ভালোবাসা আমরা দেখলাম লাস্ট এই 2-3 দিন ধরে, তো মানুষের ভালোবাসা দেখছি যে মানুষ, ওটা ওর পাওনা। এটা বলেন একটা শিল্পী কি অর্জন করেছে। আমিও একজন অভিনেত্রী মানুষ, এখন মঞ্চ চলছে, এত বছর ক্যামেরা, সিরিয়াল, সিনেমা, বলিউড, আসাম, বাংলাদেশ, এতগুলো স্টেটে গিয়ে কাজ করা, সবটা করে ঠরে দিন শেষে কি পাওয়া, প্রত্যেকটা তো এটা প্রফেশন, মানে
প্রফেশন, এই বুমটা ধরে আমার সাথে কথা বলছো, প্রফেশন। আমি আজকে 4টে জায়গায় মুখ দেখাচ্ছি, ক্যামেরায় অভিনয় করছি, মানুষের হৃদয় ছুঁতে পাচ্ছি, গান গাইতে পাচ্ছি, প্রফেশন। আমরা কি অর্জন করি, সেটা জুবিন গার্গ দেখিয়েছে। একদমই তাই। আমরা কি অর্জন করি সেটা টাকা পয়সা, খ্যাতি, লাভ কি অর্জন করি আমরা জানি না, তো আমরা যেটা অর্জন করি সেটা জুবিন গার্গ দেখিয়েছে। আর কি একটা গুলো তোমার কাছে চোখে পড়ার মতো, বা কি পকেট খালি করে দেওয়ার মতো মানুষ, পকেটে টাকা রাখে না, আচ্ছা যা থাকে পকেট থেকে বার করে মানুষজনকে, যারা কেউ যদি এসে অসহায়তা দেখায় তাকে তার হাত খালি হয়ে মানে করে সে যাবে না, হাত ভর্তি করে বাড়ি যাবে, এরকম। খারগুলি পাহাড়ের উপরে একটা ছোট রিসর্ট ছিল তখন, এগুলো এখন ওটা ভেঙে ঠেঙে অনেক বড় একটা বিশাল কিছু হয়ে গেছে, দেখছিলাম সবটাই ছবিতে দেখছিলাম মাঝখানে, এখন ওটা অনেক বড়। তখন একটা স্টুডিও ছিল ওখানে, হ্যাঁ, খারগুলি পাহাড়ের উপরে, পাহাড়ের থেকে সোজা নিজের স্টুডিও, এরকম সোজাসুজি এই লেভেলে ব্রহ্মপুত্র দেখা যেত, পাহাড়, বাহ, এত সুন্দর আর কি এটা ছিল। তো সারা রাত ওই জ্যাম করা, গান গাওয়া, একটার পর একটা গান ধরা, মানে ওটা তো ও নিজেকে বাদুর বলতো, আমি ব্যাটম্যান, আমি লিখেওছি, ওটা পোস্ট করেছিলাম যে আমি ব্যাটম্যান, বাদুর বলতো নিজে, সারা রাত জেগে থাকে, সকালবেলা ঘুমায়। আচ্ছা, 4টে 5টা 6টার সময় খিদে ফিদে পাবে, তখন রাতের ডিনারটাই সকালবেলা গরম করে খাওয়া হবে। এইরকম লাইফস্টাইল লিড করতো। এখন সেই লাইফস্টাইলটা আমরা যাত্রা জগতে, মঞ্চ জগতে লিড করি, গোটা রাত জার্নি করি, সকালবেলা হোটেল পাই বা বাড়ি পাই। তখন সিরিয়াল জগৎটা আমার এরকম ছিল না, বাট এই লাইফস্টাইলটা ওর খুব ইন্টারেস্টিং আর কি, লাইফস্টাইল এরকম লাইফস্টাইলটা লিড করতো। মাঝরাতে ওর কত রাজ্যের কমফোর্টেবল গান গাওয়া। ইনফ্যাক্ট আমরা জিদ্দার কাছ থেকে গল্পটা, আমি বলিনি, কখনো যদি পসিবল হয় জুবিনের কথা জিদ্দার কাছ থেকে শুনবেন, মিউজিক ডিরেক্টর জিদ্দা, উনি বলতে পারবে অনেক অনেক কিছু, মানে রাত মানেই ওর গলা থেকে অসাধারণ কিছু সুর বেরোচ্ছে, গান বেরোচ্ছে, এইরকম আর কি ডেডিকেশন। কি অসমীয়া গান গাইতে বেশি ভালোবাসতো না সব ভাষার গান গেয়েছে? আচ্ছা, সব ভাষার গান গেয়েছে ও। অসমীয়া গান তো ওর যে কোনো টপিকে বলবে ক্যাসেট বার করে দিতে পারবে, এত গান গিয়েছে। অহমিয়া ভাষায় এত গান গিয়েছে, যে কোনো টপিক বলবে বার করে দিতে পারবে ক্যাসেট, ওখানকার মানুষদের কথা বলি। আর বাংলা থেকে শুরু করে বহু বহু ল্যাঙ্গুয়েজেও গান গেয়েছে। ও তো নিজেকে ধর্মহীন বলতো, আমার কোনো ধর্ম নেই, আমার সব মানুষই তো মানুষ, তুই মানুষ, আমি মানুষ, আমরা সবাই মানুষ, এটা। আর এতটাই মাটির মানুষ আর কি, বলছি তো, মানে ও যে ওখানকার এখন যখন চলে যাওয়ার পরে মানুষের যে ভিড়টা, এই ঢলটা, এইটা দেখে এখন দুনিয়া বালে বুঝতে পারছে আর কি, যে আসাম কাকে হারালো। কিন্তু আসাম কেন, আমরা ভারতবাসী অফকোর্স, কিন্তু একজন শিল্পী, কিন্তু আসামের কাছে ওটা একটা সম্পদ, ওটা এত বড়ই সম্পদ, ওর পায়ের ছাপ, ওর হাতের ছাপ, এই সমস্ত রাখা হচ্ছে, জানো তো। আচ্ছা, হ্যাঁ, ও এত বড়ই একটা সম্পদ, মানে ভূপেন হাজারিকার পরে ওর একটা ওজন আছে অন্যরকম। আমি লাইভ কনসার্ট দেখেছি, ওর মাথা দেখতে পেতাম শুধু, মাথা, এত লক্ষ লক্ষ লোক। কোন লাইভ কনসার্ট? আমি আসামের দেখেছি, কলকাতায় দেখেছি, বহু বহু বহু, ইটস আ লং টাইম, তো 3-4 বছরের প্রায় অনেক কনসার্ট দেখেছি। এবং বিতর্কও আছে এই মানুষকে। হ্যাঁ, এবার একটা জিনিস আমি বলবো, যেটা যে বিতর্কটা মানে শুরু করলো নিত আর কি বলবো, প্রত্যেকটা মানুষের নিজের প্রতি একেবারেই খেয়াল রাখতো না, যে আমিও যে একটা মানুষ, আমার নিজের প্রতি একটু খেয়াল রাখা উচিত। ওটা না রেখে এবং একটা বেকায়দা লাইফস্টাইল লিড করে লাস্টের দিকে কিছু পারফরমেন্স আমরা প্রত্যেকেই দেখেছি, এটা না বললেও নয়, আমরা প্রত্যেকেই দেখেছি অন ক্যামেরা। লাস্টের দিকে পারফরমেন্সগুলো, মঞ্চে কি অবস্থা ওর হচ্ছিল। একটা দিকে কথা বলবো, ভগবান হয়তো যা করে মঙ্গলের জন্য করে, ও যা রোজগার করেছে, যা কামিয়েছে, যা বলে না, আমরা শিল্পীরা যেটা কামাই, জুবিন যেটা কামিয়েছে, সেটা ধূলিসাৎ হওয়ার আগে ভগবান ওকে নিয়ে নিয়েছে। এত কম সময়ের মধ্যে এত গান গাওয়া, এত কম সময়ের মধ্যে এত জায়গায় রিচ করা, এবং লাস্ট কিছু সময় আস্তে আস্তে জিনিসটা যেরকম একটু খারাপ হচ্ছিল, একটু দর্শকের কাছে বলো, মানুষের কাছে বলো, নিজের কাছে বলো, ইনফ্যাক্ট ও তো নিজেও বুঝতো। আচ্ছা, এই বিষয়ে কথা হয়েছে কখনো? না, আমার সাথে লাস্ট বহুদিন কথা, এবং ওর আশেপাশের লোকজন সাথে কথা এখনো হয়, আগেও হতো, 12 বছর আগে থেকে কথা হতো, এখনো হয়। সেই মানুষগুলোর সাথে যোগাযোগ আমার আছে, যাদের কাছ থেকে ওপিনিয়ন আমি শুনি, কিন্তু আমার ওর সাথে কথা হয়নি বা আমি বলিনি।
তোমার একটু ইচ্ছে করছে না এখন লাস্ট দেখতে যাওয়ার আমি জন্য? অনলাইন দেখেছি, মানে লাইভে দেখেছিলাম যেভাবে মুখ টুক সব ফুলে রয়েছে, ওরকম একটা মানুষকে না দেখাই ভালো। তার থেকে যেটা 10 বছর আগে যেটা করে গুড বাই নামাস্তে করে জিনিসটা সুন্দর মতো ইতি হয়েছিল, সেই সুন্দরটা থাকাটা বেটার। আমরা সত্যি হতভাগা, হতভাগ্য যে এরকম একজন শিল্পীকে আমরা হারালাম, তাও আবার একটি দুর্ঘটনার এই সময় কবলে যাওয়াটা পড়ে। উচিত। আরো কিছু টাইম আসামবাসী, আমাদের এই সকল ভারতবাসী। ভারতবাসী, আমাদের সকলের কাছে থাকা উচিত এত ট্যালেন্টেড একটা মানুষকে। কারণ চটজলদি নিজের লাইফস্টাইলের জন্য বা নিজের শরীরে একটু যদি এই বয়সটা হতো, একটা ডিসিশন নিতেই পারতো যে আমার এখন 50 হয়ে গেছে, আমি এখন এখান থেকে বেরোবো না, আমি আসাম চত্বরে গান আচ্ছা, গাইবো। একটা প্রশ্ন আমার জিজ্ঞেস করতে বাধ্য হচ্ছি। এই যে আমরা তো চিনলাম জুবিন গার্গকে ইয়া আলী এই গানটা দিয়ে, এই যে বম্বেতে সাকসেস পাওয়া, ওটা ভারতবর্ষের কাছে পপুলার হলো, তারপর আর তাকে সেভাবে দেখতে পাওয়া গেল না বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির বা প্লেব্যাক সিঙ্গার হিসাবে। এটা জন্য কি কখনো আক্ষেপ করেছে ও? আচ্ছা, ওর একটাই বক্তব্য, আমি তখন তখন শুনেছিলাম আর কি, পাহাড় নদী ছাড়া থাকতে পারবে না, পাহাড় নদী মানুষজন ছাড়া থাকতে পারবে না। আর বম্বে ইন্ডাস্ট্রিতে তো অন্যরকম অ্যাটিটিউড। ওর বক্তব্য ছিল যে গান গাওয়াতে আসলে আমার কাছে এসে গাও, আসামে আসো, আমার সুন্দর স্টুডিও আছে, আমি ওর কি ওই স্টুডিও ছাড়াও আরো অনেক স্টুডিও? বহু জায়গায় গান, কেন আমাদের এই বাংলায় যে এত গান গেয়েছে, ওখানে কি বসে বসে গেয়েছে? তা তো নয়। ওই অ্যাটিটিউডের প্রবলেম বলে বম্বেতে খুব একটা বেশি, বাড়ি থাকা ঘর থাকা সব থাকা সত্ত্বেও খুব একটা বেশি ওখানে বিচরণ করতো না। ওর বম্বেতেও বাড়ি ছিল? খুব একটা বেশি বিচরণ করতো না, আসামেই বিচরণ করতো। নদী নদী মানুষজন এই প্রকৃতি ছাড়া থাকতে পারবে না, এই জন্য খুব একটা বেশি বম্বে গিয়ে থাকাটাও হতো। তুমি আসামবাসীকে কিছু আসামিয়া ভাষায় বলতে চাও? কারণ অ্যাসামিজ ভাষা আমি অত ভালো জানি না, টুকরো টুকরো ওয়ার্ড জানি। যেরকম আমি আমার 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 প্রোফাইল থেকে আমি পোস্ট করেছি, দেখেছিস হয়তো। কিছু কিছু এমন এমন কোনো ভুলভাল অ্যাসামিজ বলতে চাই না যেটার জন্য দুঃখ পাবে আসামবাসী। মনটা তো খারাপ, আমাদের সকলেরই খারাপ। ইমান বেয়া লাগেছি ময়ে, মই মরম আরও নাই। জুবিন আমাদের বহু বহু কিছু দিয়ে গেছে, যা দিয়ে গেছে তা অনেক বড় সম্পদ। এইটুখানি সময়ের মধ্যে 100 বছরে মানুষ যে কাজটা না করতে পারে, সেটাও এই এই টাইমের মধ্যে করেছে। আমরা সকলে হৃদয় থেকে চাইবো যে আমাদের সকলকে যাতে এত সম্পদ দিয়ে গেছে, ও যাতে খুব পিসফুলি থাকে যেখানেই গিয়ে থাকে। খুব খুব নিতের চোখে জল, তার কারণ নিতের প্রিয় একজন শিল্পী, নিতের প্রিয় একজন মিউজিশিয়ান, আমার একজন প্রিয় মানুষ। তোমাকে কি বলে ডাকতো? মরম। মরম? এটার ওয়ার্ডটার মানে অ্যাসামিজ মানুষরা বুঝতে পারবে ভালো, মরম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে অবশ্যই অন্য কোনো টপিকে, অন্য কোনো বিষয়ে। অবশ্যই। আজকে আমরা একটু নিরাপত্তা সকলে মিলে অন্তরে অন্তরে পালন করব, মানুষটা যাতে ভালো থাকে, যেখানে থাকে। নমস্কার, আজ এই পর্যন্তই থাক। আপনারা সবাই টিভির পর্দায় চোখ রেখেছেন, সোশ্যাল মিডিয়ায় চোখ রাখছেন। এইরকম একটা মহান শিল্পী আমাদের ছেড়ে চলে গেলেন, তার আত্মার শান্তি কামনা করছে বেঙ্গল স্কুপ, টলিস্কোপ। এবং আপনারাও আশা করি জুবিন গার্গ সম্পর্কে যেটুকু তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম আমার সাধ্যমতো, এবং এই মানুষটা যে দীর্ঘ বেশ কিছুটা সময় তার সঙ্গে ও এতটা কাটিয়েছে। খোলা ডায়েরি আর কি, আমাদের প্রত্যেকের কাছে ইনফরমেশন আছে। মানে কলকাতা শহরে বহু মানুষ আছে যাদেরকে কেউ কাছে টেনে নিয়েছে, সেটা বসে আড্ডা মেরেছে, গল্প করেছে, খাবার খেয়েছে। এটা খুব একটা বেশি ওই নয় যে আমি একমাত্র মানুষ নয়। হ্যাঁ, আমার টাইমিংটা অনেকটা লম্বা ছিল, আমরা অনেকটা কাছ থেকে দেখেছি, অনেক ভালো ভালো সময় কাটিয়েছি।
তো এখানকার কলকাতা শহরের মানে যেহেতু আধা বাঙালি বলতো নিজেকে, কলকাতা শহরের কিছু মানুষদের কাছে কাছে আমাদের বেঙ্গল স্কুপ পৌঁছালে আরো ভালো ভালো কিছু তথ্য পাওয়া যাবে। অবশ্যই আমরা জুবিন গর্গকে যারা কাছ থেকে দেখেছেন তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। যদিও একেবারে সামনে পুজো, সব শিল্পীদের এবং সবার ব্যস্ততা রয়েছে তুঙ্গে, তবুও আমরা চেষ্টা করব জুবিন গর্গ সম্পর্কে আরও কিছু তথ্য যদি আপনাদেরকে জানাতে পারি। ধন্যবাদ, আজকের মতো এখানেই থাক। চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়ার স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু তোমার সুখের ব্যথার জোয়া এ বুকে ডাকব, আমি তোমারই থাকব, শুধু তোমারই থাকব, আমি তোমারই থাকব, শুধু তোমারই থাকব। আমার বুকে লিখেছি যে শুধু তোমার নাম, চোখের জলে দিয়ে যাব ভালোবাসার দাম, তবু তোমার জন্য মনের দুয়ার খোলা যে রাখব, আমি তোমারই থাকব, শুধু তোমারই থাকব, আমি তোমারই থাকব, শুধু তোমারই থাকব।